ট্রাক পিকআপ সংঘর্ষে থেমে গেল জীবনের গল্প। সিলেটে ৮ নির্মাণ শ্রমিকের প্রাণহানি, আহত ৬ জন হাসপাতালে ভর্তি। হেলপার আটক হলেও পালিয়েছে চালক। পানিতে তলিয়ে কষ্টের ফসল, হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের ৩ মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। ভয়াবহ বিস্ফোরণের পর ২১ বছর ধরে পরিত্যক্ত ট্যাঙ্গাটিলা ক্ষেত্র। আইনি জটিলতা শেষে ২টি কূপ খননের পরিকল্পনা, বিপুল গ্যাস পাওয়ার আশা। এবং সরকারি ওষুধ থাকলেও বিতরণ বন্ধ, মেয়াদ শেষে ডোবায় ফেলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুরে কমিউনিটি ক্লিনিকের অব্যবস্থাপনা তদন্তে কমিটি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক। ভোরে তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। রোববার সকাল ৬টা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দিনের শুরুতেই ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তে থেমে যায় কয়েকটি জীবনের গল্প। ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন, পরে হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অনেকে গুরুতর অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশে আমি জানি এই গাড়িটা পিকআপ সাথে মারা যাওয়ার সাথে গাড়ির যাদের মতো লোক ছিল পড়ে গেছে একজন, আর হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে, ও আঘাত পাশে কারো হাতে এর মধ্যে সিলে গেছে পর্যন্ত থেকে। ফ্যামিলির মাঝে তাই রোজগার, তাই রুজি করতা, ছেলে মেয়ে 3টা আছে, 3টা পড়ালেখা করে। তো যেহেতু পড়ালেখা করে তান আনিয়া খাওয়াইতা, এখন যেহেতু নাই, এখন আর আল্লাহ আসুন নিয়ম বালি শিখিয়ে এবং আইনিভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়ার জন্য এই আশা আমি প্রত্যাশা করছি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই করে সিলেট যাচ্ছিল ট্রাকটি। সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলতেছে, তাদের ভিতরে কয়েকজন আশঙ্কাজনক আছে এবং আপাতত পরিস্থিতি শান্ত আছে। খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ডিআই পিকআপ, যাতে আপনার 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিল। তো এই দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলে 4 জন নির্মাণ শ্রমিক নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। দুর্ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তানজিল হাসনাত, সময় সংবাদ। উজানের ঢল ও বৃষ্টিতে হাওরে পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। কোনো রকমে ফসল ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনো পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছি 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্ত আছে, ধান তো বোমাই যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা, একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলা কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এই পর্যন্ত 2160 হেক্টরের বোরো ফসল পানির নিচে। চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক।
এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হাওরের আরও তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের এলাকায়। এই দেখার হাওরের এই চিত্রটা আসলে হাওরের স্বাভাবিক চিত্র ছিল। এবছর এই বৈশাখের শুরুতে বৈশাখ মানুষের জন্য শুভ বার্তা নিয়ে এসেছে আসার কথা থাকলেও কিন্তু সুনামগঞ্জের 1 লক্ষ কৃষকের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বার্তা নিয়ে আসছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রায় 20,000 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে এবং সেটা জলাবদ্ধতার পানিতে তলিয়ে গেছে এবং এখানে প্রায় 1 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 300 কোটি টাকার ধান নষ্ট হয়েছে এবং আজকে অর্থাৎ এই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা ধান কৃষক কিষানির কর্মযজ্ঞ, এটা কিন্তু দীর্ঘ 20 দিনে অর্থাৎ বৈশাখের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত শেষার্ধ পর্যন্ত এরকম একটি চিত্র কখনো কোনোদিন দেখা যায়নি। কারণ এই 20 দিন যাবতে সুনামগঞ্জে টানা বর্ষণ হয়েছে, বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢল হয়েছে এবং পাহাড়ি ঢলে এই হাওরের ভিতরে অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে গেছে প্রায় 20,000 হেক্টর জমির ফসল। এই বেদনা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছিলেন এবং আজকে সকালেও এই হাওরের এলাকা মানুষের যাদের মন খুবই ভারাক্রান্ত ছিল, আকাশে মেঘ ছিল, এই হাওরের ধান খেতে কোনো লোকজন ছিল না। এই মাঠেও এভাবে ধান কেউ শুকাতে দেয়নি। এই সবুজ মাঠটি ছিল শুধু পানিতে পরিপূর্ণ এবং এখন যে রূপটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রকৃত বৈশাখের রূপ। অর্থাৎ 20 দিন পর এরকম একটি চিত্র, এরকম একটি দৃশ্যকল্প আমরা দেখতে পাচ্ছি, যেটা বৈশাখ এসেছে বা বৈশাখ চলছে এটুকু জানান দেয়। কিন্তু এতদিন যাবত আমরা যেটা বলে আসছি সবসময় যে জলাবদ্ধতা তলিয়ে গেছে 20,000 হেক্টর জমির ফসল, কিন্তু এই জলাবদ্ধতার পরেও এখন যে আজকে রোদ উঠায় মানুষের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছে। আপনারা যদি বলে রাখি যে এই এখন কৃষকরা যে 2 টানার মধ্যে পড়ে গেছিলেন, যে একদিকে হলো হাওরের ধান তলিয়ে যাচ্ছে, অন্যদিকে খলার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ধানের মারাই খোলা এবং শুকনোর যে খোলা, সেই খোলায় সংরক্ষিত যে ফসল সেগুলি পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে এবং এখন ক্ষেতের ধান কাটবেন না খোলার ধান রক্ষা করবেন, এরকম একটি দুটানা পরিবেশের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন এবং তারা জানিয়েছেন যে আজকে সকালেও আবহাওয়ার যে বৃষ্টি গুড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে তাদের মন ভারাক্রান্ত ছিল, কিন্তু এখন রোদ উঠায় তাদের মনে হাসি ফুটে যাচ্ছে। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। বিভাগীয় সময় আরও থাকছে। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নেত্রকোনায় যুবক নিহত, অভিযুক্ত আটক। মৌলভীবাজারে নামাজরত ব্যক্তিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা, জড়িতকে পুলিশে দিল মুসল্লিরা। সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র ট্যাংরা জেলা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেশে প্রথম শিল্পে গ্যাস সরবরাহ করা হয় এখান থেকেই। 27 বছরে 27 বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় ছাতক সিমেন্ট কারখানায়। পরিত্যক্ত এই ক্ষেত্রে 2টি কূপ খননের পরিকল্পনা সহ বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তি নিয়ে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন বিস্ফোরণ ঘটলে 816টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। গ্যাসের আগুনের তাপে তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছে এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। 2005 সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।
পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর পর এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয় ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরা এরিয়া। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, ট্যাংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক। সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, দেশের দ্বিতীয় গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র 66 বছর আগে আবিষ্কার করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং এই গ্যাস ফিল্ডটি প্রায় 40 বছর ধরে পরিত্যক্ত আছে। এই বিষয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় এবং আমার সঙ্গে আছেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে বলবেন, এই যে 66 বছর আগে আপনারা আবিষ্কার করেছিলেন এবং এই 66 বছর ধরে এই গ্যাস ফিল্ডের খাজনা কে দিয়ে আসছে বা এটা কার কর্তৃত্বে আছে? থ্যাংক ইউ একরাম ভাই। আপনি জানেন যে সিলেট গ্যাস ফিল্ডের মূলত সিলেট 1 নম্বর কূপ আবিষ্কারের মধ্য দিয়ে 1955 সালে সিলেটে প্রথম গ্যাস আবিষ্কার হয়। যদিও সিলেট 1 নম্বর গ্যাস কূপটা ব্লো আউট হয়, পরবর্তীতে 1959 সালে ছাতকে আমরা দ্বিতীয় কূপ খনন করি। সেই দ্বিতীয় কূপ সাকসেসফুল হয় এবং সেখান থেকে 1960 সালে বাণিজ্যিকভাবে প্রথম গ্যাস আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে দেই। 8 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সেখানে আমরা সরবরাহ দেই এবং এই গ্যাসটা আমরা 1985 সাল পর্যন্ত সাপ্লাই দিতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে এই কূপটা অতিরিক্ত পানি উত্তোলনের কারণে বন্ধ হয়ে যায় এবং এরপরে আমরা 86 সালে যদিও এটাকে ওয়ার্ক ওভার করেছিলাম, কিন্তু ওয়ার্ক ওভারটা সাকসেসফুল হয় নাই। এরপর থেকে এই কূপটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে 2003 সালে এটা বাপেক্স এবং নাইকো জয়েন্ট ভেঞ্চারকে বাংলাদেশ সরকার দিয়েছিল এখানে ডেভেলপ করার জন্য। তো নাইকো 2005 সালে নাইকো এবং বাপেক্সের পরিচালনায় থাকাকালীন এখানে পরপর 2 বার ব্লো আউট হয়ে দেশের অনেক গ্যাস সম্পদ নষ্ট হয়েছে এবং এখানে মামলা চলার জন্য আমরা এখানে ডেভেলপমেন্ট কার্যক্রম নিতে চাওয়া সত্ত্বেও আমরা সেটা পারিনি, যেহেতু ইন্টারন্যাশনাল কোর্টে মামলা ছিল। সর্বশেষ এই মামলার একটা রায় হয়েছে, রায়টা বাংলাদেশ সরকারের পক্ষে এসেছে। এখন বাংলাদেশ সরকারও চাচ্ছে যে এখানে নতুন কূপ খনন বা এখানে ডেভেলপমেন্ট করবে। সেই হিসাবে সিলেট গ্যাস ফিল্ডের মালিক হিসেবে সিলেট গ্যাস ফিল্ড এখানে নতুন কূপ খনন করতে চায় এবং এখানের এই যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সম্পত্তি আছে, সিলেট গ্যাস ফিল্ড সেই শুরু থেকে এই জমি জমার সব খাজনাপাতি সিলেট গ্যাস ফিল্ডে দিয়ে আসছে। আমরা সেখানে দেখেছি যে বেশ কিছু স্থাপনা আছে, বেশ কিছু রাইজার আছে, বেশ কিছু পাইপলাইন আছে। এইগুলো কি সেই 87 সাল থেকে এখন পর্যন্ত ওখানে আছে? আপনারা কোনো কিছু সেখান থেকে রিমুভ করেছিলেন না আপনাদেরই সেখানে আছে? না, আমরা ওখান থেকে কোনো কিছুই রিমুভ করি নাই। ওখানে আমাদের যা ছিল সবগুলোই আমরা ওখানে ওই অবস্থায় রেখেছি, কারণ এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আছে সেই হিসেবে আমরা ওখান থেকে কোনো কিছু রিমুভ করিনি এবং ওখানে আমাদের সেই সময়কার কিছু বিল্ডিংও এখনো এক্সিস্ট করতেছে। সেখানে একটা পাইপলাইন আমরা দেখেছি, যে পাইপলাইনটি একবারে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত আসছে। এখন যদি নতুনভাবে গ্যাস আবিষ্কার হয় বা নতুনভাবে আপনারা যদি কূপ খনন করেন, সেখান থেকে তো পাইপলাইন যেটার খরচ সেটা বোধহয় খুব কমে যাবে, না নতুন করে পাইপলাইন করতে হবে? না, এখন ওই পাইপলাইনটা স্পেশালি করা হয়েছিল ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে নেওয়ার জন্য। তো ওটা ছাড়াও ওখানে কিন্তু জালালাবাদ গ্যাসের ডিস্ট্রিবিউশনের ওখানে লাইন আছে। যদি আমরা গ্যাস এখানে আবিষ্কার করতে পারি, সেই জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনে আমরা সেই গ্যাসটাকে সংযোগ দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই পাইপলাইন থেকে জাতীয় সঞ্চালন লাইনে কত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ব্যাপারে আপনি আশাবাদী? আমরা ওখানে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা ওখানে 2টা কূপ খননের পরিকল্পনা আছে আমাদের। এই 2টা কূপ থেকে আমরা আশা করি অন্তত 20 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির একটি প্রতিষ্ঠান এবং পুনরায় সেই গ্যাস কূপ থেকে নতুনভাবে গ্যাস কূপ এবং নতুনভাবে গ্যাস আহরণের চিন্তা ভাবনা চলছে। এই ছিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। নষ্ট হয়ে যায় সরকারের বরাদ্দ দেয়া বিপুল পরিমাণ ওষুধ, ফেলে দেওয়া হয় ডোবায়। জামালপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকের এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ডোবায় ফেলে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর বেশিরভাগ গায়ে স্পষ্ট লেখা সরকারিভাবে সরবরাহ। 2024 সালের আগস্টের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। যাদের দেয়া হতো তারাই চলে যেতেন সুবিধামতো জায়গায়। স্বাস্থ্যকর্মী দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারের ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধগুলো ফালা না দিয়ে যদি জনগণের কাছে দিয়ে দিত, তাহলে জনগণের উপকার পাইতো। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেয়া হয়, অথচ ওষুধ জমিয়ে সেগুলোর মেয়াদ শেষে ডোবায় ফেলে দেওয়ায় ক্ষুব্ধ তারা। কে এইভাবে ওষুধগুলোকে নষ্ট করলো, ধ্বংস করলো, স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডোবায় ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়ে গেছে। এটির সাথে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে এটা কঠোর ব্যবস্থা হবে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় প্রায় 6000 মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, জামালপুর। বিভাগীয় সময় আরও থাকছে। খাদ্যের সন্ধানে শেরপুরে গারো পাহাড় এলাকায় বন্য হাতির পাল, বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। নেত্রকোনায় কিশোরের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দুর্গাপুর পৌরসভার তেরিবাজার এলাকায় স্থানীয় যুবক ওয়াহিদুল ইসলাম ক্যালিস ও কিশোর গ্যাং সদস্য নূর মোহাম্মদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াহিদুলের ছুরিকাঘাত করে পালিয়ে যায় নূর মোহাম্মদ। প্রতিবেশীরা ক্যালিসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। এ সময় অন্য মুসল্লিরা হত্যাকারী জসিম মিয়াকে আটক করে পুলিশের সোপর্দ করে। খাদ্যের সন্ধানে শেরপুরে গারো পাহাড় এলাকায় বন্য হাতির পাল, নষ্ট করছে ফসলের ক্ষেত। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। গারো পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকায় প্রায় দেখা মিলছে বন্য হাতির। পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে লোকালয়ে ছুটে আসছে প্রাণীগুলো, খেয়ে সাবার করে ফেলছে কৃষকের পাকা ধান। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির গারো পাহাড়ে ধান পাকার সময় দল বেঁধে নেমে আসে বন্য হাতির দল। হাতির আক্রমণ ঠেকাতে আগুন জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়েও শেষ রক্ষা করা হচ্ছে না কৃষকের কষ্টের ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় কাঁচা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকরা। এতে হাতির অত্যাচারের জন্য আসলে আমরা এই কাঁচা ধান কাটা লাগতেছে। পাকা ধান আর কাঁচা ধান নাই খায় বেলায় হাতির আক্রমণে ফসল রক্ষায় ধান 80% পাকলে কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে যখন ধান 80% পাকা হয়ে যায় সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। জনসচেতনতা বৃদ্ধি সহ হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার সহযোগিতার আশ্বাস বন কর্মকর্তার। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বন বিভাগের তথ্য মতে 3 উপজেলায় 3টি দলে বিভক্ত হয়ে প্রায় শতাধিক হাতি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। হবিগঞ্জের হাওর বেষ্টিত আজমিরীগঞ্জ উপজেলার নদীগর্ভে বিলীন শত শত ঘরবাড়ি। কালনী ও কুশিয়ারা নদীর ভাঙনে চরম ঝুঁকিতে উপজেলার 6টি গ্রামের অন্তত 30,000 মানুষ। নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছেন অন্তত 5টি গ্রামের শতাধিক পরিবার। এছাড়া কুশিয়ারার নবীগঞ্জ অংশেও ভাঙছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভাঙন রোধে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাক পিকআপ সংঘর্ষে থেমে গেল জীবনের গল্প। সিলেটে 8 নির্মাণ শ্রমিকের প্রাণহানি, আহত 6 জন হাসপাতালে ভর্তি। হেলপার আটক হলেও পালিয়েছে চালক। পানিতে তলিয়েছে কষ্টের ফসল। হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। এবং ভয়াবহ বিস্ফোরণের পর 21 বছর ধরে পরিত্যক্ত ট্যাংরা জেলা ক্ষেত্র। আইনি জটিলতা শেষে 2টি কূপ খননের পরিকল্পনা, বিপুল গ্যাস পাওয়ার আশা। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।